আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো। তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। একটা স্টক নিয়ে কথা বলবো, লাভেল আইসক্রিম। এর বাহিরে মার্কিন শুল্ক নীতি নিয়ে একটা বৈঠক আছে। ডিসেম্বর ক্লোজিং স্টকগুলো নিয়ে একটু কথা বলবো। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন 1 মাসের জন্য এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন। এখানে ফান্ডামেন্টাল স্টক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। যারা 7-8 দিন বা 1 সপ্তাহের গ্যাপে প্রফিট খুঁজতেছেন তারা এখানে হতাশ হবেন এই গ্রুপে আসলে। এখানে আপনাদেরকে অন্তত কমপক্ষে একটা স্টকে এন্ট্রি নিয়ে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস এইরকম সময় অপেক্ষা করতে হবে। তবে মোটামুটি একটা সময়ের পরে পজিটিভ কিছু পাবেন। এরকম স্টকে আসলে এখানে দেওয়ার চেষ্টা করা হয় আর কি। আর হাতে লেখা একটা বই আছে, নতুন বিনিয়োগকারী যারা তারা সংগ্রহ করে নিতে পারেন একটা এন্ট্রি ফি দিয়ে। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। দেখুন, আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে আসি, ইন্ডেক্স মোবারটা নিয়ে আমি কথা বলবো। আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, বিএসসি এবং ইউসিবি ব্যাংক। এইখানে একটা মার্কেটে যে ঘটনাগুলো ঘটতেছে এখন, পুরো জিনিসটাই ঘটতেছে আপনাদেরকে শুধু ভলিউম এবং ইন্ডেক্স দেখানোর জন্য। এর বাইরে খুব বেশি কিছু এখানে হচ্ছে না। এখানে শুধু ভলিউম এবং ইন্ডেক্স এই দুটোই দেখানো হচ্ছে। এই জন্যই ভলিউমটা বাড়তেছে, কারণ ভলিউম বাড়াইতে হলে ব্যাংকে শেয়ার লাগবে। যদি লো ফিট শেয়ারগুলোকে ভলিউম বাড়াতে যায় তাহলে তার প্রাইস বেড়ে যাবে। তার প্রাইস কিন্তু বাড়াতে চাচ্ছে না। আপনারা ভলিউমে যদি আজকে দেখেন, ভলিউমে কী আছে? ভলিউমে আছে আইএফআইসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মানে সব ব্যাংক। ওদেরকে তো 10 পয়সা বাড়িয়ে দিলে আপনি ভলিউম অনেক করা যাচ্ছে। কিন্তু আপনি যে লো ফিড, যেমন ধরুন আপনি, আমি যদি বলি আপনাদেরকে, লো ফিডের মধ্যে মিসেলেনিয়াস সেক্টরের কিছু স্টক আছে, ওগুলো কিন্তু বাড়াচ্ছে না। টেক্সটাইলের কিছু স্টক আছে দুর্বল, লো ফিড, কিন্তু বাড়াচ্ছে না। ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি লো ফিড। ইন্স্যুরেন্স সেক্টর ভালো করার কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের Q2 অনেকগুলো পজিটিভ আসছে, সে বিষয়ে আমি কথা বলবো। যাই হোক, তো সুতরাং মার্কেটে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু ভলিউমটা দেখানোর জন্য আর ইন্ডেক্সকে দেখানোর জন্য ভলিউম করে। এটা অনেকটা, আমি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম যে বিষয়টা ফেক, বিষয়টা এখনও রিয়েল। তবে হ্যাঁ, আজকের মার্কেটে একটা জিনিস মোটামুটি পজিটিভ দেখা গেছে, সেটা হচ্ছে মানে শার্প যে কারেকশান, আতঙ্কের যে কারেকশান, এটা হওয়ার সম্ভাবনা কম। যাই হোক, আগামীকালকের মার্কেট নিয়ে যদি আমি বলি, যেহেতু ভলিউমটা একটু বেশি কমে গেছে আজকে, আমি পজিটিভ দেখতে পাই, মানে দেখবো ইন্ডেক্সকে, এটা আশা করি। আর এর বাহিরে আমি যদি আরও বলি, 1 মিনিট ছাড়টাও আমার কাছে, আমি বলছিলাম যে অনেকগুলা বাই সিগন্যাল ছিল, যদিও ইন্ডেক্সটা নেগেটিভ ছিল 1 মিনিট ছাড়টা। এরপর হিস্টোগ্রামের বার, ম্যাকডি, এগুলা মোটামুটি আরএসআই 80-র কাছে চলে গেছে, 80.92। আর হিস্টোগ্রামের বারটাও একটু হালকা হয়ে গেছে। এটাও মোটামুটি পজিটিভভাবে আমি ধারাবাহিকতা আছে একটা, আমি এভাবে দেখতে চাচ্ছি। আর এরপরে আমি একটা স্টকে যে লাভলা আইসক্রিম নিয়ে, সেটা আমি বলবো। আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীকালকে সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেটকে আমি একটু পজিটিভভাবে দেখতে চাই। ইন্ডেক্সকে এখন কত দেখেন, আজকে 37 পয়েন্ট মাইনাস, কিন্তু ডিক্লাইন 229টা শেয়ার। এটা তো হওয়ার কথা না, কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আগামী দিনগুলোতে আপনারা ইন্ডেক্স অনেক বেশি প্লাস দেখবেন, অনেক বেশি মাইনাস দেখবেন। কেন এটা দেখবেন? কারণ ওই যে 80টা কোম্পানিকে ইন্ডেক্সের সাথে সংযুক্ত করে দিয়েছে, যার কারণে আপনারা এই বিষয়টা দেখবেন আগামী দিনে। মাইনাস হলে আতঙ্কিত হওয়ার কিছু নয়। মাইনাস হলেও দেখবেন যে অনেক বেশি মাইনাস হচ্ছে ইন্ডেক্স, আবার যখন প্লাস হচ্ছে তখন দেখবেন অনেক বেশি প্লাস হচ্ছে, কারণ বেশিরভাগ স্টক এখন ইন্ডেক্সের সাথে সংযুক্ত। এরপর আমি যে বিষয়ে কথা বলবো, ইন্ডেক্সের বিষয়ে বললাম যে আগামীকালকে আমরা ভালো কিছু হয়তো আশা করি। এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা স্টক নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে লাভেল আইসক্রিম। আমি যদি বলি 18 কোটি 70 লাখ
18,70,00,000 কি বলে ভলিউম করছে আজকে লাভেল আইসক্রিম। এটাকে আমি পজিটিভভাবে দেখতে চাচ্ছি। এবং আরও একটা পজিটিভ দিক হচ্ছে তার ইনস্টিটিউটের সংখ্যা, মানে ইনস্টিটিউট হোল্ডিংসটা একটু বেশি পার্সেন্টেজ হিসাবে, এটাও পজিটিভ। আর সেটা এই মুহূর্তে যেখানে আছে সরি, স্টকটা এই মুহূর্তে যেখানে আছে, একটা এই জায়গাটার মধ্যে আপনারা পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারেন। ট্রেডিং স্টক অনেক মানে সাবধানে কথা বলতেছি এই কারণে, একেবারে মানে ট্রেডিং স্টক স্মার্ট মানির যথেষ্ট পরিমাণ প্রভাব আছে, যার কারণে চিন্তা ভাবনা করে বলতেছি যে এই জায়গাটাতেই এখন তো 97 আছে প্রাইস, কিন্তু এখন শেয়ার 95 থেকে 97, এই গ্যাপটা খোঁজার চেষ্টা করবেন। যেহেতু পরপর দুইটা ভলিউম করছে, আশা করা যায় আমরা এই সপ্তাহের মধ্যে লাভেল আইসক্রিমকে পজিটিভ কিছু দেখার সম্ভাবনা আছে। লাভেল আইসক্রিম যারা ট্রেড করেন তাদের জন্য এটা, তারা হয়তো এই স্টকটাকে আরেকটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। আমার কাছে এই স্টকটা পজিটিভ বলেই মনে হচ্ছে আর কি। লাভেল আইসক্রিম ভলিউম প্লাস তার স্মার্ট মানির প্রভাব প্লাস ইনস্টিটিউট হোল্ডিংস Q2 জুন ক্লোজিং স্টক Q2 EPS নেট অপারেটিং সব কিছুই পজিটিভ। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, কি বলে মার্কিন শুল্ক নীতি নিয়ে আসতেছি। আরেকটা বিষয় বলে রাখি, এখন কিছু না কিছু স্টকের প্রাইস আপ হবেই, পিছনে পিছনে দৌড়ানো উচিত হবে না, কোনোভাবেই দৌড়া উচিত হবে না। আপনি দেখেন আপনার যারা নতুন আসছেন তাদের বিষয়টা আলাদা, পুরাতন যারা আছেন, যারা কথা শুনতেছেন আমার, পুরনো যাদের পোর্টফোলিও 1.5 বছর 2 বছর আগের, বেশি না 1.5 থেকে 2 বছর আগের পোর্টফোলিও যাদের কাছে আছে, আপনার পোর্টফোলিওর দিকে একটু নজর করেন আর আমার কথাটা শোনেন। সেটা হচ্ছে এই 6 মাসে কি কোনো স্টকের দাম বাড়ে নাই, হল্টেড হয় নাই? টপে 2-4টা শেয়ার তো সবসময় হল্টেড ছিল, কোনো না কোনো স্টক তো হল্টেড ছিল। কিন্তু গত 6 মাস এবং 1 বছর আগে যারা মার্কেটে আসছেন অথবা 1 বছর আগে যারা আসছেন, আপনার ট্রেডিং স্টকের একটা স্টকও আপনার কেনা দামে যায় নাই। আপনি আপনার পোর্টফোলিওটা দেখেন, কিন্তু কি কোনো শেয়ার কি হল্টেড হয় নাই? হল্টেড হয়েছে তো হল্টেড হলে পিছনে দৌড়ানো যাবে না, ওই বিষয়টা মাথায় রাখবেন। আপনার পোর্টফোলিওর দিকে একটু তাকান, দেখবেন গত 1 বছরের মধ্যে, বেশি সময় না, 1 বছরের মধ্যে যে পরিমাণ শেয়ার আপনি কিনছেন, এই 1 বছরের মধ্যে তো প্রতিদিনই কোনো না কোনো স্টক হল্টেড হয়েছে। এই 1 বছরের মধ্যে শত শত স্টক হল্টেড হয়েছে না, প্রায় প্রত্যেকটা স্টকে তো হল্টেড হয়েছে। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী আপনারা যেখানে শেয়ারটা কিনছেন, এন্ট্রি নিয়েছেন, ওইখানে আর যায় নাই, একটাও যায় নাই। হয় আপনি স্টপ লস নিয়ে থাকতে হয়েছে, বের হয়ে যেতে হয়েছে, আর না হয় হোল্ড করে বসে আছেন চুপচাপ, ওইখান পর্যন্ত যাবে না। এই আপনারা এখন এই আজকে যে স্টকগুলো দেখতেছেন হল্টেড, ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টর সেই সেক্টর, ওখান পর্যন্তই হল্টেড হয় যেখান পর্যন্তই স্মার্ট মানির কাছে শেয়ারগুলো আছে। আপনি যে দামে কিনছেন সেই দামে গিয়ে আর আপনাকে কিন্তু কিছু দিচ্ছে না, অন্তত 80 থেকে 85% ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তো সুতরাং কোনো স্টক হল্টেড হলেই মানে তার পিছনে দৌড়ে কোনো লাভ নাই, ফলাফল জিরো, অতীতেও জিরো ছিল, এখনও জিরো। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে মার্কিন শুল্ক নীতি যেটা গার্মেন্টসের উপর, গার্মেন্টস সেক্টরটা টোটালি মানে একবারে চুপচাপ বসে আছে। হয়তো এই বিষয়টার জন্য এখানে 2টা ঘটনা আছে। একটা হচ্ছে বাংলাদেশকে সময় দিয়েছে আমেরিকা 29 তারিখ এবং 30 তারিখ, 29শে জুলাই এবং 30শে জুলাই আবার তৃতীয় দফে বৈঠক করার জন্য বাংলাদেশকে সময়টা আমেরিকা দিয়েছে শুল্ক নীতির ব্যাপারে। এটা পজিটিভ আসতে পারে আমি মনে করি, কারণ অলরেডি বাংলাদেশ কিন্তু ঘোষণা দিয়েছে। আমি একটা নিউজে দেখলাম, সম্ভবত RTV বা এই টাইপের কোনো একটা নিউজে, বাংলাদেশ কিন্তু আমেরিকা থেকে 36টা বা 25টা এরকম 25টা বা 35টা উড়োজাহাজ কিনবে। এটা কিন্তু আগেই কিন্তু বাংলাদেশ কিন্তু একটা ঘোষণা দিয়েছিল, বা এরকম কথা কিন্তু বাজারে ছিল যে তোমরা আমাদের থেকে কিছু নাও, তাহলে আমরা এটিকে, এখন যেহেতু বাংলাদেশ উড়োজাহাজ কিনবে বা অন্যান্য অস্ত্র বা এই টাইপের জিনিসগুলো তারা এখানে কেনার চেষ্টা করবে, বিনিময়ে গার্মেন্টসের যে শুল্ক সেটা আর খুব বেশি আরোপ করা হবে না। দিন শেষে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে পজিটিভ কিছু হতে পারে গার্মেন্টসের ব্যাপারে, সেক্টরের ব্যাপারে। আর এই যে এই কথাগুলো কেন বলতেছি, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি এখানে মনে হয় গার্মেন্টস সেক্টরে যতগুলো স্টক আছে এরা মনে হয় সবাই আমেরিকাতে পোশাক পাঠায়, অথচ কিছু কিছু কোম্পানির কী বলে কোম্পানি নেই। আপনার ঘরে যে পরিমাণ এটাকে কী বলে জিনিসপত্র আছে,
পুঁজিবাজারে লিস্টেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে এবং টেক্সটাইল সেক্টরে কিছু স্টক আছে, তার ওই পরিমাণ সম্পত্তিও নাই আপনার ঘরে যে পরিমাণ সম্পত্তি আছে। অথচ মনে হয় শুল্ক নীতি নিয়ে এমনভাবে শেয়ারের প্রাইস পড়ে, মনে হয় যেন বাংলাদেশের সমস্ত পোশাক আমেরিকাতে যায়। তো এই বিষয়গুলো আসলে এগুলোই হচ্ছে আপনাদেরকে ট্র্যাপ দিয়ে শেয়ারগুলোকে ধরিয়ে দেওয়া। প্রত্যেকটা যতগুলো জাঙ্ক স্টকের প্রাইস আপ হয়, প্রত্যেকটার উদ্দেশ্য হচ্ছে আপনার টাকাটা ওদের পকেটে ঢুকানো। এটা হচ্ছে মূল বিষয়। আর একটা বিষয় হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক নিয়ে আমি যেটা বলবো, ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর ইপিএসটা মোটামুটি কোয়ার্টার টুর ইপিএসটা মোটামুটি পজিটিভ আসতেছে, বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ আসতেছে। ইপিএসের উপর কিন্তু প্রাইস আপ হয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে একটা স্টকের প্রাইস অনেক কারণে আপ হয়, তার মধ্যে ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইস আপ হয়, ইপিএসকে কেন্দ্র করে প্রাইস আপ হয়, কোনো একটা নিউজকে কেন্দ্র করে প্রাইস আপ হয়। এখন ইপিএসের ব্যাপারটা হচ্ছে কি আর নিউজের ব্যাপারটা হচ্ছে কি, এটা অদৃশ্য, এটা ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অদৃশ্য, এটা দেখা যায় না। ইপিএস আগামীকালকে একটা কোম্পানির ইপিএস দিবে, কোয়ার্টার টু কী দিবে আপনি জানেন না। আগামীকাল কোনো কোম্পানির একটা নিউজ আসবে, কী আসবে আপনি জানেন না, এটা হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ডিভিডেন্ডের ব্যাপারটা আপনি যদি ভালো স্টক খোঁজেন, তাহলে আপনি তার যদি গত 4 বছর 5 বছরের বা 3 বছর 4 বছরের একটা হিস্ট্রি দেখেন, সে কী পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে, তার শেয়ারের প্রাইস এখন কত, পিইটা কত, এবং তার বর্তমান এই যে ইপিএসগুলো আগের কোয়ার্টার 1 2 যে ইমিডিয়েট সে কী পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে, তার আগের বছর কী পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল, এখন কি ইপিএস আছে, আগে কি ইপিএস ছিল, আপনি এটা ক্যালকুলেশন করে এন্ট্রি নিতে পারেন। 6 মাস বা 1 বছরের গ্যাপ আপনি খুঁজে যদি এন্ট্রি নেন, এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি সেফ জোনে থাকবেন, কারণ আপনি দেখতেছেন বিষয়টা। কিন্তু আপনি নিউজ এবং এই আগামীকালকে একটা কোম্পানির ইপিএস আসবে, এটার উপর ভিত্তি করে আপনি ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেন না, পারবেনও না, হয় না, এটা হয় না। কিন্তু ডিভিডেন্ডকে কেন্দ্র করে যখন আপনি কোনো স্টকে আগেই পজিশন নিয়ে রাখেন, কোয়ার্টার 2 বা 3 পরে গিয়ে, তখন আপনি মোটামুটি একটা প্রাইস আপ পেতে পারেন। কারণ ডিভিডেন্ডকে কেন্দ্র করে কিছু কিছু আমাদের এখানে খুবই ভালো, আমি গ্রুপে যে স্টকগুলো দিয়ে দিছি, যারা গ্রুপে আছেন, ফান্ডামেন্টাল যে স্টকগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছিলাম, এই স্টকগুলো হচ্ছে কি যখনই তার ডিভিডেন্ডের সময় আসবে, যে কিছু কিছু কোম্পানি আছে গত বছরের তুলনায় ইপিএস অনেক ভালো, এখন গত বছর যদি সে 40% দেয়, এবারে সে 40-50%, 100%, 150% প্রাইস অনুযায়ী সে ডিভিডেন্ড দিবে। গত বছরের তুলনায় যেহেতু তার ইপিএস এবং নেট অপারেটিং পজিটিভ, যখনই এটা আপনার মাথায় আছে, আমার মাথায় আছে, হ্যাঁ এটা দিতে পারে, সম্ভাবনা বেশি, তখন এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে তার একটা ডিমান্ড জোন তৈরি হবে মার্কেটে ওই স্টকটার, এটা নিশ্চিত। এবং বিগত বছর সে যেখানে গেছে, এবার যদি ইপিএস এবং নেট অপারেটিং আরও বেশি পজিটিভ থাকে, এবার সে আরও বেশি ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে এবং আরও বেশি প্রাইস ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা আছে। এটা ক্যালকুলেশন করা যায়। পুঁজিবাজারে টিকে থাকা খুবই সোজা, শুধু এই জিনিসটা যদি আপনারা ক্যালকুলেশন করে সময় নিয়ে বসে থাকতে পারেন। আর ইদানিং আমি শুনতেছি অনেক ভাই ফোন দিচ্ছে, হাউসগুলো মোটামুটি ভরপুর হচ্ছে। যারা আমার ভিডিও শোনেন, হাউসের থেকে একটু দূরত্ব বজায় রাখেন। হাউসে যত বেশি যাবেন আপনি, তত বেশি ট্রেড করার আপনার মেন্টালিটি তৈরি হবে। আর টাকাগুলো ট্রেডাররা সবচেয়ে বেশি টাকা হারায় আপট্রেন্ড মার্কেটে, যখন মার্কেট অনেক বাড়ে তখন ট্রেডাররা সবচেয়ে বেশি টাকা হারায়। হ্যাঁ, আর লুজারের সময় তারা দেখতে পায় একটা বিষয়, একটা ঘটনা করতেছে, কিন্তু আপট্রেন্ড মার্কেটে গাড়ি যখন খুব স্পিডে চলে, সেটা যদি অ্যাক্সিডেন্ট হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপট্রেন্ড মার্কেট আপনি দ্রুত মানে কী বল লুজার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনি এখানে অ্যাক্সিডেন্ট করার খুব বেশি সম্ভাবনা থাকবে, সুতরাং সাবধান। আর একটা বিষয় হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে শো আপ চলতেছে এখন এই মুহূর্তে, মানে বিভিন্ন রকমের শো আপ, ক্যামেরার সামনে এসে দুমধাম মানে কথাবার্তা, এগুলো থেকে দূরত্ব বজায় রাখুন। আসলে আপনার জন্য যেটা সুবিধাজনক মনে হবে, আপনি যেটা অ্যানালাইসিস করে বুঝবেন, সেটাকে আপনি কাউন্ট করুন। এখানে এখন অনেক কিছুই চলতেছে, আর অনেক আইটেম বাজ এখন মার্কেটে চলে আসবে। এই আইটেম সে আইটেম ডাবল আইটেম সমস্ত আপনার লস আছে সব রিকভার করে দেবে, এই করবে সে করবে, এগুলো থেকে দূরে থাকুন। এটা হয় না, তাহলে সবাই বাংলাদেশের কোনো ব্যবসা থাকতো না, সবাই এসে এখানে ঢুকতো যদি এতই ইনকাম এই মার্কেটে থাকতো। আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝতে পারছেন। আগামীকালকে আমরা হয়তো পজিটিভ কিছু দেখতে পারি, খুব বেশি ইন্ডেক্স অনেক বেশি কারেকশানে চলে আসবে। আর আপনার হাতে থাকা ট্রেডিং স্টকগুলোর কথা আমি বলি, অনেক বেশি প্রাইস ডাউনে চলে আসবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ফেড গ্রুপে যারা জয়েন্ট হতে চাচ্ছেন, 1 মাসের এন্ট্রি ফি দিয়ে, মান্থলি ফি দিয়ে আপনারা ফেড গ্রুপে জয়েন্ট হতে পারেন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর ফেসবুক পেজে যারা আছেন, আপনারা ফেসবুক পেজে আপনারা নাম্বারটা পাচ্ছেন না, ওনাকে বলতেছেন
নাম্বারটা ফেসবুক পেজে ঢুকে উপরে চলে গেলে আপনারা আমার পেজের উপরে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনারা ওখানে নাম্বারটা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।